প্রিয় বন্ধুগণ, আজকে আমি শোনাতে চলেছি তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা টম সাহেবের বাড়ি। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। এই ধরনের আরও নতুন নতুন গল্প শোনার জন্য গল্পের তরী চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। টম সাহেবের বাড়ি প্রকাণ্ড অট্টালিকা, একতলা, দোতলা, তেতলা, কত যে কামরা তা বলতে পারবো না। দেখতে দেখতে আমরা একটা বড় ঘরে গিয়ে উপস্থিত হলাম। মেঝেতে নিবিড় ধুলো পড়েছিল, কোথাও কিছু নেই। হঠাৎ দেখলাম আমার ঠিক সামনে একটি পায়ের দাগ পড়ল, শিশুর পদচিহ্ন। তার আগে কি আশেপাশে আর দাগ নেই, কেবল সেই একটি দাগ মাত্র। অগ্রসর হয়ে সেই পদচিহ্নের উপর আমার পা রাখলাম। অমনি ঠিক সেই সময়ে আমার সামনে একটি পায়ের দাগ পড়ল। আমি আমার সঙ্গে ভিত্তের গায়ে চিমটি কাটলাম, সেও আমার গায়ে চিমটি কাটলো। এইরকম যতই যাই, আগে ধুলোর উপর ততই একটি শিশুর পদচিহ্ন পড়তে থাকে, কেবল এক পায়ের চিহ্ন, দুই পায়ের দাগ পড়ে না। যখন ঘরের ওপর প্রান্তে পাঁচিলের সামনে গিয়ে উপস্থিত হলাম, তখন আর দাগ পড়ল না। সেই ঘর থেকে বাইরে বেরিয়ে আমরা অন্যান্য ঘরের পরিদর্শন করতে লাগলাম। ক্রমে একটা বড় ঘরে গিয়ে বসলাম। তখন রাত্রি হয়েছিল। ভিত্তি বাতি জ্বালিয়ে আমার সামনে রাখা টেবিলের উপর রাখলো। সহসা ঘরের অন্য দিক থেকে একটা চৌকি যেন হাওয়ায় ভাসতে ভাসতে ঠিক আমার সামনে আসলো। আমি বলে উঠলাম, বাহ, একই! পরে দেখলাম সেই চৌকির ওপর যেন কেউ বসে আছে, মানবের আকৃতির মতো, কিন্তু তার দেহ যেন অতি তরল ধূম দ্বারা গঠিত। তখন সেই ঘর পরিত্যাগ করে আমরা দ্বিতলে গিয়ে উঠলাম। আমার শয়ন ঘর ওই তলায় নির্দিষ্ট হয়েছিল, কিন্তু তখন ঘুমানোর সময় হয়নি, সুতরাং এই তলার অন্যান্য ঘর পরিদর্শন করতে লাগলাম। একটি ছোট কামরার কাছে গিয়ে আমার সঙ্গী ভৃত্য বলল, একই, এ ঘরের দরজা বন্ধ কেন? আমি এইমাত্র চাবি খুলে রাখলাম, দরজাও খুলে দিয়েছিলাম। বিস্ময়ে দরজার দিকে চেয়ে আছি। ঠিক এমন সময়, কি আশ্চর্য, দরজা আস্তে আস্তে নিজেই খুলে গেল। আমরা ঘরের মধ্যে ঢুকে পড়লাম। এক প্রকার অমানসিক গন্ধে পুরো ঘর পরিপূরিত হতে লাগলো। এই প্রকার ভৌতিক ক্লাসে হৃদয় অবসন্ন হতে লাগলো। আশঙ্কা যে কি তা বর্ণনা করতে পারছি না। নবজীবনের প্রতিকূল কোনো একটা ভীষণ পদার্থ যেন সেই ঘরে আছে। এই রূপে আমাদের মনে হলো, সর্বনাশ! সহসা ঘরের দরজা বন্ধ হয়ে গেল। পরে আর অন্য কোনো দরজা বা জানলা ছিল না। প্রথমে দুইজনের দরজা টানাটানি করে দেখলাম, কিছুতেই খুলতে পারলাম না। আমার সঙ্গী বলল, অতি পাতলা তক্তা দিয়ে তৈরি কপাটটা, দুই লাথিতে ভেঙে ফেলবো, দেখি ভূতে কি করে রক্ষা করে। দুই লাথি নয়, হাজার লাথিতেও সে কপাট ভাঙলো না। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই সেই কপাট ভাঙতে পারলাম না। শান্ত হয়ে আমরা নিবৃত হলাম। তখন খলখল করে বিকট হাসির শব্দ হলো। দরজাটি আস্তে আস্তে নিজেই খুলে গেল। সেই ভয়াবহ ঘর থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। সেই ঘর থেকে বেরিয়ে আমরা বারান্দায় দাঁড়ালাম। একপাশে মিটমিট করে কেমন একটি নীলবর্ণের অলৌকিক আলো জ্বলছিল। কি আলো, কোথায় যাচ্ছে দেখবার জন্য আমরা তার পিছু নিলাম। সিঁড়ি দিয়ে আমাদের আগে আগে আলোটি তেতলায় উঠতে লাগলো। তেতলার উপরে উঠে একটি সাধারণ শোবার ঘরে প্রবেশ করলাম। যে বৃদ্ধ এই বাড়িতে একাকী বসবাস করত, এই ঘরটি তার ছিল, আমরা এইরূপ অনুমান করলাম। ঘরের ভিতরে একটি ড্রয়ার ছিল। খুলে দেখলাম তার ভিতরে একটা রেশমের রুমাল ও দুটো চিঠি রয়েছে। দ্বিতলে আসবার জন্য সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। মনে হলো আমার পাশে পাশে চিঠি দুটি কেড়ে নেবার জন্য কে যেন বারবার চেষ্টা করছে। দৃঢ় মুষ্টিবদ্ধ করে আমি তার সে চেষ্টা বিফল করলাম। আমার শোয়ার ঘরে পৌঁছে প্রথমে ঘড়ি ও পিস্তল টেবিলের উপরে রাখলাম। কাছের একটি ছোট ঘরে ভৃত্যকে শুতে বললাম। মাঝের দরজা খোলা। যে চিঠি দুখানা উপর থেকে এনেছিলাম, এখন সেইগুলি পড়তে লাগলাম। 50 বছর আগের চিঠি দুটো। একটি পুরুষ তার প্রিয়জনকে লিখেছিল, কিন্তু নামধাম কারো ছিল না। তাতে কোনো একটি বিভীষিকার আভাস ছিল। কে যেন কাকে খুন করেছিল, এভাবের কথা।
পত্র দুটো পরে আমি চৌকির ওপর বসলাম। ঘরে দুটো বড় বড় বাতি জ্বলছিল। শীত প্রধান দেশ, ঘরের আগুন জ্বালানোর জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলছিল। হঠাৎ টেবিলের উপর থেকে আমার ঘড়িটি হাওয়ায় ভেসে যেতে লাগলো। হাতে পিস্তল নিয়ে আমি তাড়াতাড়ি ধরার জন্য দৌড়ালাম, কিন্তু শত করে ঘড়িটি কোথাও অদৃশ্য হয়ে গেল। আমি আর দেখতে পেলাম না। ভৃত্য এই সময় সঙ্গে সঙ্গে তার ঘর থেকে দৌড়ে আসছিল। চক্ষু রক্তবর্ণ, তার সর্বশরীর রোমাঞ্চ হয়েছে, মাথার চুলগুলি সব খাড়া হয়েছে। ভৃত্য বলল, মহাশয়, পলায়ন করুন, পলায়ন করুন। এই স্থানে আর তিলার্ধকাল থাকলে মারা পড়বেন। বাপরে, ধরিল রে। এইরূপ চিৎকার করতে করতে সে আমার ঘর থেকে বাইরে বেরিয়ে তত্তর করে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। তাকে ধরার জন্য আমি তার পিছন পিছন দৌড়ালাম, কিন্তু ধরতে না ধরতেই সে দরজা খুলে পালিয়ে গেল। সেই ভয়াবহ শ্মশান সদৃশ্য অট্টালিকার ভিতর আমি এখন একা। প্রাণে আমার অবিষয় তাস হলো। একবার মনে ভাবলাম আমিও পালিয়ে যাই, কিন্তু বন্ধু বান্ধব সকলে হাসবে ও বিদ্রুপ করবে, যা থাকে কপালে। এই মনে করে পুনরায় ওপরে উঠলাম। সামনে তালগাছ সমান একটি কৃষ্ণবর্ণের মানুষ এসে দাঁড়ালো। তার মাথাটি ছাদে ঠেকেছিল, তার চোখ দুটি জ্বলছিল, সারা শরীর আমার শিউরে উঠল। পিস্তলটি হাত থেকে পড়ে গেল। আমি সেটি নেবার জন্য হাত বাড়ালাম, অসার ও অবশ হাত উঠল না। আমি দাঁড়ানোর চেষ্টা করলাম, পা অসার ও অবশ, পাও উঠল না। চিৎকার করতে চেষ্টা করলাম, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। জ্ঞান হারাবার উপক্রম হলো, কিন্তু তখন একটা চিন্তা শক্তি আমার মনে ছিল। ভাবলাম যদি আমি ভয় করি তাহলে নিশ্চয়ই আমি প্রাণ হারাবো। এইরকম মনে করে অনেক চেষ্টা করে ধৈর্য ধরে রইলাম। বাতি নিভল না, অগ্নিস্থানে অগ্নি নির্মাণ হলো না, তথাপি ঘর অন্ধকারে আবৃত হয়ে গেল। আমি ভাবলাম যেমন করে হোক ঘরে আলো রাখিতে হবে, অন্ধকারে থাকলে আমি মারা পড়ব। পুনরায় উঠতে চেষ্টা করলাম, এবার উঠতে পারলাম। আস্তে আস্তে গিয়ে একটা জানলা খুলিয়ে দিলাম। আস্তে আস্তে গিয়ে আমি একটা জানলা খুলে দিলাম। যত্না রাত্রি ছিল, অল্প অল্প চাঁদের আলো ঘরে প্রবেশ করলো। সেই আলোয় দেখলাম তাল গাছের মতো কৃষ্ণবর্ণের মূর্তিটি সম্পূর্ণভাবে ঘরে নেই, কেবলমাত্র তার ছায়াটি এক পাশে দাঁড়িয়ে আছে। পুনরায় গিয়ে চৌকিতে বসলাম। নীল, হলুদ, লাল নানা বর্ণের গোলাকার আলো ঘরের চারিদিকে ঘুরতে লাগলো। তারপর ভূমিকম্প হলে যেমন হয় সেইরূপ ঘর দুলতে লাগলো। মাঝে মাঝে আমাকে গলা টিপে মেরে ফেলার জন্য কে যেন চেষ্টা করতে লাগলো। আমার ঘাড় ভাঙার জন্য মাঝে মাঝে হাতও আসতে লাগলো। সাহসে ভর করে আমি বারবার সেই ভৌতিক হাত জড়িয়ে ফেলতে লাগলাম। সে রাত্রিতে আমি যে কি করে প্রাণে বেঁচেছিলাম তাই আশ্চর্য। যে চৌকির ওপর আমি চিঠি দুটি রেখেছিলাম তার নিচ থেকে হঠাৎ একটি রক্ত মাংসের হাত বেরিয়ে এলো এবং চিঠি দুটো নিয়ে খপ করে নিমেষের মধ্যেই হাতখানি অদৃশ্য হয়ে গেল। ধন্যবাদ বন্ধুগণ গল্পটি শোনার জন্য। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন হয়েছে। এই ধরনের আরও গল্প শোনার জন্য গল্পের তরী চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।